দেখেন আগে ভারত কি জিনিস এটা আগে বুঝতে হবে। আপনি দেখেন দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে সম্পর্ক নাই। আবার পাকিস্তানের দেখেন অরুণাচল মোটামুটি ভাবে চীনের পেটের মধ্যে, কিন্তু ওখানে কিছু করে না। আমাদের এখানে বর্ডারে গুলি করে মেরে ফেলে, কিন্তু পাকিস্তানে একটা গুলি মারেন না তো। বর্ডার আছে না পাকিস্তানের সাথে, আছে না একটা শুনছেন? কারণ ওরও বোম আছে, ওরও বোম আছে, ওরা ভয় পায়। অর্থাৎ ভারতের সাথে ধাক্কা সমানে সমানে দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না, মীমাংসা হবে না। আপনি ধরেন শেখ হাসিনার কথা, যে দাবিগুলো আসছে, দি হিন্দুতে একটা রিপোর্ট করেছিল, সেটা আমার কাছে ধরা আছে মোবাইলে। সেখানে বলছে যে আমাদের সাথে যে অমীমাংসিত ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো সেটেল করা উচিত। এখানে এই পুশ ইন পুশ ব্যাক এই খেলা না করা, তাহলে সমস্যাটা সমাধান হবে এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সুসম্পর্ক থাকা উচিত। তারপরে ধরেন পররাষ্ট্র, ওই দেশের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি তারাও অনুরূপ কথাই বলেছে, কিন্তু এটা তো শুনছে না, সেটা শুনছে না। দালাই লামা বহুদিন ধরে আছে, চীন চিৎকার টুৎকার দিয়ে শেষ পর্যন্ত এখন চুপ। এখন আর দালাই লামাও কথা বলে না, চীন ওটা নিয়ে মাথা ব্যথা করে না। অথচ চীন উত্তর পূর্বাঞ্চল অরুণাচল কিন্তু দখলের মতো করে রাখছে, ওখানে শব্দ করতে পারে না। সুতরাং আমার কাছে মনে হয় কি জানেন, আমাদের দেশে ধরেন যেটা বলা হয়েছিল, দি হিন্দুতে বলছিল তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, এটা তো ডিসেম্বরে শেষ হয়ে যাবে সময়। আমার কথা হলো তিস্তা চুক্তি গঙ্গা চুক্তি করে কোনো লাভ নাই তো এখন। কারণ গ্রীষ্মকালে আপনার ওই পাশে গঙ্গা, এ পাশে পদ্মা, পদ্মাতে তো গরু গাড়ি চলে বালির উপর দিয়ে। তিস্তাতে গজলডোবা লাস্ট, ওখানে সিকিম থেকে তৈরি হয়েছে, ওখানে 5-6টা বাদ দিয়ে পানি উত্তোলন করে জলবিদ্যুৎ কেন্দ্র করে। এখন গ্রীষ্ম মৌসুমে গজলডোবায় কোনো পানি আসে না। তো সুতরাং আমাদের ব্যাপারটা হলো আমাদের কাজ আমরা করব। তিস্তাতে বহুমুখী ব্যারেজ করা এবং পদ্মাতেও ব্যারেজ অলরেডি একনেকে অনুমোদন হয়ে গেছে, এটা শুরু করা এবং সেক্ষেত্রে যার সাহায্য লাগে সাহায্য নেওয়া। এবং এখন যেটা ইস্যুটা হচ্ছে যে ভারতে আপনার প্রধানমন্ত্রী যাবে কিনা, একবার এক এক কথা ভারত বলছে, ভারত কিন্তু ক্লিয়ার করে নাই। অথচ তাদের সাথে আমাদের প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করা আছে। স্বাক্ষর যদিও 2023 সালে এটা আবার সংশোধন করছে, করে ওখানে একটা ক্লজ রাখছে, যদি কাউকে যে দেশে থাকবে সে দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে তাকে হ্যারাস করা হচ্ছে, তাহলে সে দেশ ফেরত নাও দিতে পারে। আবার প্রত্যর্পণ চুক্তিতে আছে সে দেশে যে দেশে থাকবে সে দেশেও বিচার করতে পারবে। সে বিচার আমাদের দেশে তো বিচার আছে, আমরা তো ভারতের রেফারেন্স দেই কোর্টের, আপনি আমাদের কোর্টের রেফারেন্স দিয়ে তারা কার্যকরী করেন, সমস্যা নেই, করেন। আপনি দিবেন কি দিবেন না এটা ক্লিয়ার করেন। হাতির হত্যাকারী আমরা তো অনুপ চেটিয়াকে ফেরত দিছি না এই প্রত্যর্পণ চুক্তি আনলে। আবার ওখান থেকে আমরা জেএমবি অপারেটরদের ফেরত আনছি না, শেখ হাসিনার সময় তো আনছি। তো আমরা ফেরত দিতে পারি, আমরা ফেরত নিতে পারি যে প্রত্যর্পণ চুক্তির অধীনে, সেটা কেন পারি না? হাতির হত্যাকারী তারা অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করে আছে, তাকে ফেরত চাওয়া হয়েছে। এই জন্য এই সবগুলো ইস্যু কিন্তু উত্থাপিত হয়েছে। এখন বাংলাদেশ জানতে চায় যে আমরা যে যাব, যেতে ব্রিক্সে যেতে রাজি না, তবে রাষ্ট্রীয় যে সফর সেটাতে প্রধানমন্ত্রী যেতে মোটামুটি নিম রাজি আছে, কিন্তু আগে ইস্যুগুলা ধারণা দিতে হবে কোন কোন ইস্যুর সমাধান হবে, আমাদের বার্নিং ইস্যু এইগুলি, সেই ব্যাপারে কথা বলে না। এদিকে প্রত্যর্পণ চুক্তির ওই মাফিকে হাসিনাকে ফেরত দেওয়া যায় কিনা কোর্টে দিয়ে দিছে, কোর্টে দেওয়ার মানেই হচ্ছে তাকে দিবে না। এখন যেটা বাহাস হবে সেটা হবে যে শেখ হাসিনা যেহেতু দণ্ডপ্রাপ্ত, সে কোনো বাংলাদেশ সম্পর্কে কোনো কথা বলতে পারবে না, কারণ সে নাগরিক বাংলাদেশের, কিন্তু তার পাসপোর্ট নাই, ভিসা নাই, কিচ্ছু নাই। আপনি দেখেন পুশিন ঘটতেছে। আপনি বলেন তো বাংলাদেশ আওয়ামী লীগের যতগুলো লোক ভারতে আশ্রয় নিয়ে আছে তারা অধিকাংশই 2-1 ছাড়া বাংলাভাষী মুসলমান না। তো বাংলাভাষী মুসলমানদের পুশিন করতেছেন, তো ওদের পুশিন করে করলেন, ওদের তো পাসপোর্টও নাই, কিচ্ছু নাই, আধার কার্ডও নাই, কিচ্ছু নাই, ওখানে ঘটান না কে। তারপরে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, ওর বাপ মা বাংলাভাষী না, হিন্দু বলে মাপ পেয়ে গেছে, বাংলা এই বরিশালে আগুলজোড়া উপজেলা বাড়ি, তার বাপ মা তো গেছে, ওখানে গেছে, হয়তো ইয়ার মুখ্যমন্ত্রী ওখানে জন্ম হয়েছে, সে তো সুন্দর বাংলা বলে, বাংলায় কথা বলে, তো হিন্দু বলে মাপ পাবে, এটা কোন আইন? আবার আপনি
পুশিন, বাংলাভাষী মুসলমান হলে পুশিন করবেন, আওয়ামী লীগের সব লোককে আশ্রয় দিয়ে রাখবেন। ওরা বাংলাভাষী না, ওরা বাংলাভাষী না, ওদের তো কিচ্ছু নাই, কাগজপত্র কিচ্ছু নাই। ওদের কাছে বাংলাভাষীদের আধার কার্ড চান, ওদের আধার কার্ড, ওদের তো কোনো কার্ডই নাই, ওদের পুশিন করেন না কা। হ্যাঁ, এই জন্য বলছি যে ভারতের সাথে সম্পর্ক যতদিন ধরেন হাসিনা যদি থাকে, আমার ধারণা দালাই লামা হবে, শেষ পর্যন্ত কথা বন্ধ হবে। কতদিন বন্ধ করবে? তবে একটা জিনিস কিন্তু আমি দুইভাবে দেখি। একটা হলো ধরেন পাকিস্তানের সাথে চীন অরুণাচল দখলের মতো করে রাখছে, কিন্তু চীনের সাথে বাণিজ্য আছে না, ভারতের সাথে সম্পর্ক আছে, আছে তো, পাকিস্তানের সাথে তো আছে, পাকিস্তানের সাথেও আছে, সব ব্যবসায়ী হচ্ছে, সব ব্যবসায়ী হচ্ছে। এই যে আমাদের দেখেন এখন সম্পর্ক টানাপোড়েন না, এই যে বর্ষার সময় ডুবে যায় মরিচের কেজি 400 টাকা কেজি হয়েছিল না মরিচ, তো ভারত এখন তো ভারত থেকে মরিচ আসছে, তলে তলে ব্যবসা ঠিকই করে। তো আমার কথা হচ্ছে যে আমাদের যেটা ন্যায্য দাবি তাদের পূরণ করতে হবে, এই বার্গেনিং চালিয়ে যেতে হবে। এখন শেখ হাসিনাকে ফেরত দিবে কি দিবে না পরে বোঝা যাবে, তবে তার কথা বন্ধ করতে হবে। কারণ ভারতে অনেকেই বলে, রয়টার্সে সাক্ষাৎকার দিয়েছে, এফপি সাক্ষাৎকার দিয়েছে, একমাত্র বড় দেশ ভারত আছে যেখানে গদি মিডিয়া আছে। ভারতে তারা ওখানে যারা আছে সেটা নরেন্দ্র মোদীর অনুগত নিশ্চয়ই রিপোর্ট দিছে। তারপরে পশ্চিমা দেশে তো আপনার লবিস্ট নিয়োগ করা যায়, লবিস্ট নিয়োগ করে করে দিছে নিউজ। হ্যাঁ, তো সুতরাং এই করে তো আমাদের দেশে অস্থিরতা তৈরি করার জন্য এরকম করতেছে। জি জনাব মজুমদার, আমি এই পয়েন্টটাতে একটু আসতে চাই যে অস্থিরতা তৈরি, কূটনৈতিক প্রচেষ্টা যখন আসলে ব্যর্থ হবে, যদি হয় এমন যে ভারত তার যেই মুরব্বিয়ানা দেখাতে চায় বাংলাদেশের উপর, আমরা যেটা প্রত্যক্ষ করেছি, সেটা যখন আসলে বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে বা আগামীতে বলবে, তখন কি ভারত তার দ্বিতীয় ফেজ অর্থাৎ মানে বাংলাদেশকে নিয়ে তার কোনো কুচক্রী আচরণ সেটি করার আশঙ্কা দেখেন কিনা? হ্যাঁ, ভারত তো সেইটাই তো ভারত ইশারা ইঙ্গিতে বলছে। ওই যে আপনি বললেন না যে কয়েকজন সাবেক কূটনীতিক বলছে, কেউ কেউ, আমি জানি না কতটুকু অথেন্টিক কিনা, কেউ কেউ বলছেন যে এখন যদি তারেক রহমান না যান আগামী 2 বছর দরজা বন্ধ হয়ে যাবে, 2 বছরে দরজা বন্ধ হয়ে যাবে। কথা হলো ভাই, আমি রাইট পয়েন্টে আছি কিনা এটা হচ্ছে আমার দেখার বিষয়। ভারতের সাথে আমার স্বার্থ কি? ভারতের সাথে আমার স্বার্থ হচ্ছে আমার 54টা অভিন্ন নদীর পানির হিস্সা, এবং স্পেশালি আমার গঙ্গা এবং তিস্তা। ঠিক আছে, এখন এই জায়গাটা নিয়ে আমরা বহুদিন থেকে আমরা আমাদের অভিযোগ জানিয়ে আসছি, অনেকবার কাকুতি মিনতি অনেক কিছু করা হয়েছে, কিন্তু তারা তাদের যেই মানে প্রতিজ্ঞাটা ছিল, যে চুক্তিটা ছিল, সেই অনুযায়ী আমাদেরকে পানি দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা সীমান্তে আমাদের লোকদেরকে মারছে গুলি করে। এ পর্যন্ত একটা ঘটনারও সঠিক তদন্ত বিচার কিছুই তারা করে নাই। নতুন করে তারা শুরু করেছে কি? নতুন করে শুরু করেছে পুশিন করাটা। আচ্ছা বলেন, আমার দেশের কোনো নাগরিক যদি তার সেখানে থাকে, তার সাথে আমার এত রেগুলার আলোচনা হচ্ছে, এখানে হাই কমিশনার আছে, ওখানে হাই কমিশনার আছে, তুমি সীমান্তে এসে ঠেলাঠেলি করছো কেন? এটা কোন সভ্যতায় আছে, কোন ভদ্রতায় আছে? আপনি বাইলেটারাল আলোচনা করেন, তারা তো অনুস্বাক্ষরকারী জাতিসংঘের, হ্যাঁ, যে নিয়ম আছে, আইন আছে, পুশিন করতে হলে, পুশব্যাক করতে হলে আইন আছে, আইন অনুসরণ করে করুক। এবং নো ম্যানস ল্যান্ডে আসলে নারী শিশুর যে অপেক্ষা, হ্যাঁ, যে ধরেন যে অমানবিক যে কাজগুলো করছে। তারপরে আজিজ ভাই যেটা বলেছেন, এটা আমরা অনেক আগ থেকে বলে আসছি, তুমি যদি পুশিন করো তো তুমি সীমান্তে দেখেন একটা জিনিস, সীমান্তে যখন আমার গরিব লোকদেরকে মারা হয়, ফেলানিকে লাশ ঝুলিয়ে রাখা হয়, হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমাদের এই দেশের কিছু কিছু অংশ কেউ এটার প্রতিবাদ করে না। আপনি কি শুনেছেন এতগুলো আওয়ামী লীগের লোক মামলা মোকদ্দমা এই যে বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে যে ওখানে পালিয়ে গেল, বর্ডার ক্রস করেছে, একটা কাউকে কি অ্যারেস্ট করেছে? না গুলি করেছে, না লাঠিপেটা করেছে? একটা ঘটনা কি আসছে কোথাও মিডিয়াতে? 2-1 সম্ভবত মধ্যম সারির নেতা গ্রেপ্তারের খবর ছিল, আটকের পরে আবার তারা ছাড়া পেয়ে গেছে। এগুলো হচ্ছে ওই ওদের যে লেনদেনের কোনো হয়তো ব্যাপার স্যাপার থাকতে পারে। কথা হচ্ছে যে এত ম্যাসিভ ভাবে তোমার ওখানে গেল, কই তুমি তো কাউকে গ্রেফতারও করো নাই, কাউকে আহতও করো নাই, তারা আমার লোকদেরকে তুমি মারো কেন? এই মারাটা তারা মুখে বলে যে সীমান্ত ক্রস করেছে, সারা পৃথিবীতে তো ভাই সীমান্ত আছে। এ ধরনের ক্রস করার ঘটনা, যে আমেরিকায় আপনার মেক্সিকোর সাথে তো বিশাল ঘটনা, ওখানে তো কাউকে এভাবে হত্যা করার ঘটনা ঘটে না। আপনি অ্যারেস্ট করেন, আপনি কারোর সাথে কারো যদি ঝুঁকিপূর্ণ হয়, গুলি করারও তো একটা নিয়ম আছে, বা মানে আপনার নিরাপত্তা রক্ষা করতে একটা ব্যাপার আছে। তাহলে ভারত কিন্তু আমাদের সীমান্তের লোক মারে, আমাদের ভিতরে অবজ্ঞা করে, আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, হ্যাঁ। এবং এবারের পুশিনে আপনি দেখেছেন যে আমাদের সাধারণ জনতা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে, এবং
এখন তাদের দুটো জিনিস, একটা হচ্ছে বাণিজ্যের অসমতা আমাদের সাথে ব্যাপক আকারে আছে। ওই যে উনি বলছেন তলে তলে ঠিকই ব্যবসা করে, পেঁয়াজ এটা সেটা সবকিছু, তাদের ডিশ লাইন, তাদের ছায়াছবি, তাদের সিনেমা। হ্যাঁ, আপনি ভারতকে আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি, ভাই আপনি আমার প্রতিবেশী, আমার সাথে সুসম্পর্ক রাখেন, আপনি লাল চোখ দেখিয়ে ব্রেক ব্রাদার্স সুলভ আচরণ করতে যায়েন না। কারণ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে আমাদের এখানে 20 কোটি মানুষ আছে। এই 20 কোটি মানুষের মধ্যে তাদের সেখানেও কিন্তু 20 কোটি মুসলমান আছে ভারতে। তাদের সাথে বাংলাভাষী ভাষী, এই যে ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, এই যে আমাদের সাথে তাদের যে বিশাল মানে কালচারাল একটা শেয়ারিং এর ব্যাপার আছে। আপনার মনে থাকার কথা, বা আপনার চাইতেও আজিজ ভাই বয়সে অনেক সিনিয়র, আমি সবসময় এটা বলি যে ছোটবেলায় আমরা দেখেছি সুনীল গাভাস্করের পোস্টার আমাদের ঘরে ঘরে লাগাতো লোকেরা, কপিল দেবের পোস্টার, সচিন টেন্ডুলকারের আজহারউদ্দিনের পোস্টার, এবং সচিন টেন্ডুলকার পর্যন্ত ছিল। এখন আপনি ভারতীয় কোন প্লেয়ারের, আপনার অমিতাভ বচ্চনের পোস্টার, রেখা মাধুরীর পোস্টার, হেমা মালিনীর পোস্টার, ভিউ কার্ড, ছোটবেলায় মনে ঠিক না ভাই? আপনার তো আমাদের আগে আরো সব ছিলেন। তাহলে আর আমরা ঘরে ঘরে মানে ইয়ের গান শুনতাম, সুনীলের বই পড়তাম, তারপরে আপনার এই যে এই বিভিন্ন নামকরা শিল্পীদের গান পপুলার ছিল। এখন দেখেছেন আস্তে আস্তে সব কমে যাচ্ছে না? এই যে ভারত এটা বুঝতে পারছে না, তার প্রতি তা আমাদের এত বড় বন্ধনের জায়গাটা থেকেও মানুষ আস্তে আস্তে পুরো নেশনকে সে হোস্টাইল করে ফেলেছে। এই আচরণটা যদি সে না কমায় এবং এই ধরনের কার্যক্রম যদি সে বন্ধ না করে, সে কি করতে পারবে বলেন? আমাদের এখানে পোশিন করে, আমাদের উপরে বোমা মেরে, গুলি করে কোনো লাভ হয় নাই তো। কাশ্মীরকে দমায় মানে এই যে করে সারাদিন তো তাকে সেখানে আর্মি ডেপ্লয় করে রাখতে হয়। যে হুমকিগুলো আওয়ামী লীগ লোকেরা এখন দিচ্ছে যে আমরা ভারতে আছি, ভারত থেকে আমরা এই করবো সে করবো, ভাই এগুলো গন কেস। ব্রিটিশরা বহু চেষ্টা করছে আমাদেরকে দমায় রাখতে। পাকিস্তানিরা মানে বিশ্বের সেরা আর্মি বলা হয় পাকিস্তানিদেরকে, লাভ হয় নাই তো। আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মুক্তিযোদ্ধারা, শ্রমিকরা তো প্রতিরোধ গড়ে তুলেছে। আমার কথা হচ্ছে ভাই, চোখ রাঙানোর দিনটা বাদ দিয়ে দেন। আমার পিপল টু পিপল রিলেশনশিপ করেন, আমার ন্যায্যতাটা মেনে নেন, আপনি আমার সাথে ন্যায্য আচরণ করেন, আমার কোনো অসুবিধা নেই ভারতকে আমার বুকে ঠাঁই দিতে। আমি আমার বিরোধিতা করবো কেন? সেটা আমার প্রতিবেশী। এই যে পিপল টু পিপল রিলেশন, এটা কিন্তু ভারতের পক্ষ থেকে অনেক সময় বলা হয় যে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না, পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি না, এটা পিপল টু পিপল, এবং আমাদের এই সাংস্কৃতিক ঐতিহ্যের মিল আছে। এগুলো খুব মানে ভালো ভালো কথা, শুনতে ভালো লাগে। কিন্তু এই যে পিপল সীমান্তে মানে খোন্তা হাতে, কোদাল হাতে, দা হাতে তারা বিজিবির সঙ্গে একত্রে দাঁড়িয়ে যাচ্ছে পুশিন ঠেকানোর জন্য, আবার ওই পাশেও একটা বাংলাদেশ বিদ্বেষী জায়গা তৈরি হচ্ছে। আমরা দেখেছি আমাদের পর্যটক যারা এই ভিসা খোলার পরে গেছেন, হেনস্থা হতে দেখেছি। তাহলে এইরকম পারস্পরিক বৈরিতা তৈরি করে কি পিপল টু পিপল সম্পর্ক তৈরি করা সম্ভব? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শেষ পর্যন্ত ভারতের এই সমস্ত আলোচনা বা তার গোয়ার্তুমির মূলে কি আসলে শেখ হাসিনা বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির প্রতিষ্ঠা? আমার কাছে মনে হয় যে ধরেন 28টা প্রদেশ আছে আর 8টা কেন্দ্রীয় শাসিত সরকার আছে ওই ভারতে। তারা আমাদের কেন্দ্রীয় শাসিত সরকারের মতো আমাদের দেশটাকে ওইভাবে চায়। এটা তো সাধারণ না। আমরা তো স্বাধীনতা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। ধরেন আবার বলে ভারত বলে যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ 3 তারিখে বলে। আমার কথা হলো 25 তারিখে ক্র্যাকডাউন হয়েছে, 25 মার্চ ক্র্যাকডাউন হয়েছে। আপনার 3 ডিসেম্বর যা পাকিস্তানি বাহিনী ভারতের অনেক টার্গেটে হামলা করার পরে ওরা প্রতিহত করতে গিয়ে মুক্তিযুদ্ধ এবং বিএসএফ একসাথে হয়ে গেছে, মানে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু এই সময়টা কে যুদ্ধ করেছে? এদেশে জনযুদ্ধ ছিল, জনগণ করেছে। ওখানে তো ভারত ছিল না। ভারত তো 3 তারিখে ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশনে তোমাদের কোনো ভূমিকা আছে বা না? তোমাদের সাথে কোনো আলাপ আলোচনা? 3 তারিখে আপনার যুদ্ধ হয়েছে, সেটাকে উদযাপন করে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বলে যে বাংলাদেশের স্বাধীনতায় সাহায্য করছে, তাহলে স্বাধীনতা স্বীকার করো না কেন? স্বীকার তো করে না, উদযাপন করে 3 তারিখ যে পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে পালন করে। আমাদের স্বাধীনতা যুদ্ধ তো 16 তারিখ করে না। এবং সেটা কিন্তু তাদের চলচ্চিত্রে মানে হর হামেশা তারা এটা দেখায় যে এই 1971 মূলত ভারত পাকিস্তান, এটা একটা হীনমন্যতা ছাড়া কিছু না। এটা আপনি বলেন যখন এই যে আমার কাছে আছে, যখন সারেন্ডার চুক্তি হয় সেখানে তো ওসমানী ছিল না, এটা বলা হয়, আওয়ামী লীগের সময় বলা হয়েছে।
কিন্তু ওসমানী কিন্তু পরিষ্কার নিজে বলছিল যে আমি থাকলে তো ভারতের আর্মি চিফ আসা দরকার, তা তো নাই। সেখানে তো আপনার সেক্টর কমান্ডার জগজিৎ সিং অরোরা ছিল। তো সুতরাং তাকে বলা হয়েছে মিত্র শক্তি প্রধান বলা হয়েছে। সেখানে আমাদের ডেপুটি চিফ ছিল ওই একে খন্দকার ছিল। তো সুতরাং আমি বলবো যে ওরা মুক্তিযুদ্ধ যেহেতু স্বীকার করে না। আমি এই কয়দিন আগে আমি ফেসবুকে দেখলাম যে ওই ইন্দিরা গান্ধীর নাতনি সেও বলতেছে যে আমার দাদি একটা কাজ করে গেছে, পাকিস্তানকে ছোট করে দিছে। হ্যাঁ, এটা একটা ভালো কাজ করছে। ওরা তো আমাদের স্বাধীনতা স্বীকার করে না, ওরা 3 তারিখ উদযাপন করে। সুতরাং দ্বিতীয়টা হচ্ছে, আমি বলছি বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট না। মালদ্বীপের সাথে সম্পর্ক আছে বলেন, হাত গোটায় গেছে। নেপালে তো আমি গেছি, কাঠমান্ডুতে, সেখানে আমি তো মনে করছি ভারতের চাইতে, ভারতের অনেক প্রদেশে গেছি, ভারতের চাইতে ওটা মোর ইন্ডিয়ান, হিন্দু রাষ্ট্র পুরা। প্রত্যেকটা বিল্ডিং এ মূর্তি আছে, প্রত্যেকটা বাড়িতে মূর্তি আছে। সেটাতে হাত গোটায় গেছে না এখন, যদিও ছেলেটা বিতর্কিত হয়ে গেছে এক্সট্রিমিস্ট কায়দায় গিয়া, সেটা ভিন্ন। কিন্তু আমার কথা হচ্ছে দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে সম্পর্ক তাদের ভালো নাই। সুতরাং আমরা যদি নিজেদেরকে ছোট মনে করি, এটা ভাবনাটা সঠিক হবে না। 18 কোটি দেশের লোক, এবং আপনি দেখেন জিয়াউর রহমান শেষ পর্যন্ত বলছিল যে আমরা যদি কোনো দেশের সাথে বলছে, কারণ নাম বলে নাই, কোনো দেশের সাথে যদি আমাদের যুদ্ধ লাগে, আমরা যদি 24 ঘন্টা যদি যুদ্ধটা ঠেকায় রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের বিশ্বে অনেক সহযোগী দাঁড়ায় যাবে। তো এই জন্য দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, স্কুলে স্কাউট ট্রেনিং দিত, তাদের কিছু কিছু জায়গায় অস্ত্র ট্রেনিংও দিচ্ছে। অর্থাৎ সে কিন্তু এইটার স্কাউট ট্রেনিং এর আড়ালে প্রত্যেকটা যুবককে ট্রেনিং, অর্থাৎ পুরা জনশক্তিটাকে আর্ম ট্রেনিং দেওয়ার চেষ্টা করছিল। আমার ধারণা তাকে যে হত্যা করা হয় এটাও একটা কারণ। সুতরাং আমি মনে করি যে ভারতের সাথে চোখে চোখে কথা বলতে হবে। আমার কথা হচ্ছে যতদিন, যেটা জানতে চাচ্ছিলাম যে শেখ হাসিনা বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠাই আসলে ভারতের এত কিছুর মূলে আছে। তারা মনে করে শেখ হাসিনার মতো এত অনুগত প্রধানমন্ত্রী আর পাবে না বাংলাদেশ, বা রাজনৈতিক দলও আর পাওয়া যাবে না। এই যে দেন না নটর বটর করে, এখন তারেক রহমান নটর বটর করে দাবি করে, হয়তো দাবি করে নাই। শেষে তার দুটো কারণ। প্রথম থেকে আমি বলছি যে সে প্রায় 20-30টা চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শেখ হাসিনা। শেষ যেটা করছে সেটা কিন্তু আসলে ওই চুক্তি, ওই ট্রানজিটের নামে আসলে করিডোর চুক্তি করছে, সেটা কিন্তু এখনো বাস্তবায়ন হয় নাই। তো আমি অনেক জায়গায় লিখছি, আমি লিখিত অনেক জায়গায় লিখছি, কেউ ওটা ছাপে না। আমি বলছি ট্রান্সশিপমেন্ট বাতিল হলো, তাহলে করিডোরে কি হলো, করিডোর কাকে বলে ওটার ব্যাখ্যা দিচ্ছি, কেউ ছাপে না। বলেন দেখি, দেশটা যদি এই জায়গায় থাকে, তাহলে আমরা এটাকে তো মানে আগেই বলতাম সম্প্রসারণ বাড়ি ভারত। নদী ধরেন বর্ডারে নদী আছে, আমাদের দেশে পার ভেঙে গেল, সেটুকু বলে আমাদের, এইভাবে। সুতরাং ওদের সাথে চোখে চোখে কথা বলা ছাড়া আর সম্ভব না। এবং শেখ হাসিনাকে রাখছেই আমাদের এখানে এই দর কষাকষি এবং চাপে রাখছে, এবং তাদের ব্রোকাররা পরিষ্কার। আপনি তো শেখ হাসিনা গর্ব করে বলছে ভারতকে আমি এত এত দিয়েছি, সারা জীবন তারা এটার কৃতজ্ঞতা শেষ করতে পারবে না। তাহলে বুঝেন যে আপনি বাংলাদেশের নাগরিক বলছেন, কিন্তু মনে প্রাণে আপনি আসলে ভারতের স্বার্থ দেখছেন। আমরা এতদিন যে আওয়ামী লীগকে বলছি যে ভারতের দালাল, আমরা যে স্লোগান দিতাম ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, দেখবেন এটা আওয়ামী লীগের গায়ে লাগতো। এখন এটা প্রমাণ হয়েছে যে সেটা আসল। এবং ভারতের জায়গা থেকে আপনি দেখেন, এই যে দালাল পোষার রাজনীতি, এটা কিন্তু বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? আলটিমেটলি এটা তো সাস্টেনেবল হয় না। এই যে ভারত আজকে বাধ্য হয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দিতে, আমি এই ভাষায় বলছি এই কারণে যে সে যদি হাসিনাকে আশ্রয় না দেয়, তো সারা জীবনের জন্য তারা দালাল খুঁজে পাবে না। তারা মনে করবে যে আমাদের বিপদে তো সে আশ্রয় দেয় না, সুতরাং আমি আর ভারতের দালালি করব না। এখন এই যে দালাল রক্ষা করার জায়গাটা, এত কষ্ট করে দালাল না পুষে, আমরা শুনি যে ভারতের রয়ের হিউজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে, সবগুলো আমার কাছে ফাও মনে হয়। ভারতীয়রা খুব যে পয়সা খরচ করে আমার কাছে মনে হয় না। আমি যেটা মনে করি, এত কষ্ট করে দালাল পুষে লাভটা হলো কি? আপনি তো ঠেকাইতে পারেন নাই। অল্প কয়েকজন আর্মি অফিসার 15ই আগস্টে শেখ মুজিবকে হত্যা করেছে নৃশংসভাবে, এবং সেই হত্যাকাণ্ডের পরে ক্ষমতায় আওয়ামী লীগ এসেছেও, আবার ক্ষমতায় আওয়ামী লীগ। খন্দকার মোশতাক কি, আপনার সেনাবাহিনী প্রধান কি, সব তো তাদেরই। এখনো কি দেখেন, এবারে প্রেসিডেন্ট কে ছিল?
হাসিনার প্রেসিডেন্টিতে ছিল। সেনাবাহিনী প্রধান কে ছিল? সচিবালয়ের সব সচিব টচিব এগুলো কার? তাদের দীর্ঘদিনের প্ল্যান্টেড সচিবরাই তো ছিল। তারপরে তো ক্ষমতায় থাকতে পারে নাই। এবং এত ম্যাসিভ মাইগ্রেশন, এত ম্যাসিভ পালিয়ে যাওয়া ইতিহাসে তো আর হয় নাই। কথা হচ্ছে প্রত্যেক রাষ্ট্র, আমরা বলি না যে শিখতে হয়, বয়সের সাথে সাথে মানুষকে অনুভব করতে হয়। ভারত আর শিখবে কবে? ভারতের, আমি তো মনে করি ভারতের জনগণের উচিত এই সমস্ত অথর্ব তাদের যারা পররাষ্ট্রনীতি তৈরি করছে, শুধু তো আজিজ ভাই বলেছে শুধু তো বাংলাদেশ না, সব নেইবারদের সাথে তাদের সম্পর্ক, তাদের সাউথ ব্লককে একসাথে মানে ক্যান্সেল করা উচিত, সবার মানে পানিশমেন্ট হওয়া উচিত। এটা কোনো পররাষ্ট্রনীতি হইতে পারে না। কিছুটা রিপারকেশন হয়তো আমরা তরুণদের মধ্যে দেখছি, তারা এগুলো নিয়ে প্রশ্ন তুলছে। এটা আমি যেটা বলছি, আমার অনুরোধ থাকবে ভারতের তরুণদের কাছে, আমার অনুরোধ থাকবে ভারতের মানবতাবাদী রাজনৈতিক দলদের কাছে। আমরা ভারতের বিরুদ্ধে না তো, ভারতের কূট রাজনীতির বিরুদ্ধে, আমরা ভারতের এই একচক্ষা নীতির বিরুদ্ধে, ভারতের এক ব্যক্তি কেন্দ্রিক সম্পর্কের বিরুদ্ধে। আরে ভাই, আমরা ভারত বাংলাদেশ, ওই যে হাই কমিশনার যিনি আসছেন দীনেশ ত্রিবেদী, উনি বলেছেন না যে আমরা এক আকাশ এক বাতাস। তো আমরা এক আকাশ এক বাতাস তো ছিলাম। বিভেদটা তৈরি করেছে কারা? জমিদার প্রথা চাপিয়ে দিয়ে আমাদের উপরে দিনের পর দিন, যুগের পর যুগ অত্যাচার অন্যায় করেছে কারা? দ্বিজাতি তত্ত্বের এই মানে আপার হ্যান্ডটা হয়েছিল কেন হিস্ট্রিতে? এই জিনিসগুলো তো ভাই ইতিহাস থেকে আপনারা বুঝতে হবে। আপনাদের এটা বুঝে আপনারা যতক্ষণ পর্যন্ত এই জায়গায়, আমরা যেটা বলছি, ভারত যে বলে যে তাদের রাষ্ট্রীয় নীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজম, তো তারাই তো সেকুলারিজমকে লঙ্ঘন করছে, তারাই তো সেকুলারিজমকে একেবারে পায়ে দলন করছে। ভারতের ইতিহাসে এত মসজিদ ভাঙা হয়েছে, ভারতের ইতিহাসে এত দাঙ্গা, আর কোন দেশে এত দাঙ্গা আছে বলেন? মানে রিলিজিয়াস দাঙ্গা আছে। তো আমি যেটা মনে করি, ভারতের জনগণকে জেগে উঠতে হবে, ভারতের জনগণকে এই রিয়েলাইজেশনটা তুলতে হবে। এটা 1 মাসের ব্যাপার, ভারতের সাথে আমাদের সম্পর্কের এই টানাপোড়েন দূর করা, ন্যায্যতাকে প্রাধান্য দিতে হবে। এখানে কোনো ব্যক্তি, ভাই আমার ছেলে যদি চুরি করে, আপনার ভাই যদি চোর হয়, আপনি পুলিশে দেন না? আমরা তো সেটাতে, এখানেই তো ন্যায়ের প্রসঙ্গ। শেখ হাসিনার সাথে আপনার অনেক পীড়িত আছে, ভালোবাসা আছে, ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা মানুষ খুন করেছে, শেখ হাসিনা নিজের দেশের সাথে বেইমানি করেছে, নিজের দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে। আপনাকে বুঝতে হবে যে নিজের দেশের লুণ্ঠন করে, সে তোমার দেশে থাকলেও ঝামেলা করবে। হাসিনাকে বেশি জায়গা দিলে তোমার দেশেও সে কিন্তু মানে ক্ষতি করবে। তো এটা তো গ্লোবাল মানে থ্রেট শেখ হাসিনা। জি, যেন এম এ আজিজ, বাংলাদেশের সঙ্গে ভারতের, যদি আপনি বলছিলেন যে ব্যবসা সবই ঠিকঠাক ভাবে চলছে, এখন যদি আসলে এক ধরনের কূটনৈতিক শীতলতা থাকে এবং সেটি যদি ধীরে ধীরে বাড়তে থাকে বা এই পর্যায়ে থাকে, তাহলে স্বাভাবিক গতিতে ব্যবসা বাণিজ্য হবে না, সেটা বোঝা যায়। কিংবা উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশ যদি চীনকে আসলে এক ধরনের প্রাধান্য দেয়, সেক্ষেত্রে আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে এক ধরনের ঘোলাটে পরিস্থিতি তৈরি হয় কূটনীতিতে বা পারস্পরিক সম্পর্কে। এইটাই সরকার কিভাবে সামলাবে? মানে এই ব্যালেন্সটা করা সম্ভব? এটা খুব কঠিন। আমি এই জন্য লিখে দিয়েছি ভূ রাজনীতির চক্করে বাংলাদেশ। আপনি দেখেন, আমি অন্য প্রসঙ্গে একটা উদাহরণ দিই। এই যে জ্বালানি সংকট হয়েছে, এখানে মাতার বাড়ি যে LNG টার্মিনাল, এটা তো আমেরিকার নিয়ন্ত্রণে, আমেরিকার লোক ওটা দেখভাল করে সব কিছু, ইঞ্জিনিয়ার সব। সেখানে সিঙ্গাপুর থেকে এবং কাতার থেকে LNG নিয়ে জাহাজ আসছিল, তাদেরকে ওখানে নিরাপত্তার অভাবে তাদেরকে ডিসেম্বর ফেরত দেওয়া হয়েছে। এখন জ্বালানি হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন, আমাদের দেশে সংকট তৈরি হয়েছে। কারণ হচ্ছে চুক্তি একটা আছে, জ্বালানি আমেরিকার থেকে আনতে হবে এবং বছরে $1 বিলিয়ন যুক্তরাষ্ট্র যা দেয় তা ইম্পোর্ট করতে হবে। তাদের জ্বালানি বাদ দিয়ে আপনি কাতারে গেছেন, আপনি ইয়েতে গেছেন, কি সিঙ্গাপুরে জাহাজ নিয়ে এসেছেন। আরেকটা শুনছিলাম যে ইয়াতে আপনার কি রাশিয়ান একটা আসতেছে। তো এগুলো তো আনাও তো কঠিন হয়ে গেছে। চুক্তি টুক্তি কোনো দল বলে যে আমরা জানি না ওই চুক্তি, ইউনিসের সময় ঠিক হয়েছে জানি না। আরে জানেন না, কেউ প্রতিবাদ করেন না কেন? আপনারা খালি কোন জ্বালানি সমস্যা হয়েছে, জ্বালানি আগুন লাগলো, জাহাজ আসলো 2টা, ওটা আনলোড করতে দিলেন না কেন? এটা কর না কেন? তারা কয়ে দেয়, ডিসিশন দিয়ে দেয় ডিসেম্বরে আসো, ফিরে আসো। এটার অর্থটা কি? ডিসেম্বর পর্যন্ত চলবো কেমনে আমরা? জ্বালানি ছাড়া চলবো কেমনে আপনি বলেন? এই উদাহরণটা দিচ্ছি কারণ হচ্ছে আমরা আসলে ধরেন ভারতের সাথে আমাদের টানাপোড়েন, যুক্তরাষ্ট্রের সাথে চীনের টানাপোড়েন, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের টানাপোড়েন, কিন্তু সব জায়গায় কিন্তু ব্যবসা বাণিজ্য চালু আছে। খেয়াল করে দেখেন, সবার মধ্যে ব্যবসা বাণিজ্য, খালি আমরা কিন্তু চক্রের মধ্যে পড়ে আছি। সুতরাং আমাদেরকে যদি, আমার বক্তব্য হচ্ছে
জীবন হয়তো কাউকে দিতে হবে, কিন্তু দাঁড়াইতে তো হবে। আমাদের স্বাধীন দেশ দাঁড়াইতে তো হবে, একটা জায়গায় তো দাঁড়াইতে হবে। আমরা ন্যায্য অধিকার ছেড়ে দেবো? তা তো দেবো না। আমাদের কথা হচ্ছে বিশ্বায়নের যুগে কেউ ওই জিয়া রহমানের ফর্মুলা বলবো যে কোনো দেশকে ছোট মনে করা উচিত হবে না। মালদ্বীপের কাছে হাত গড়ে কোনো একটা দেশের সাথে সম্পর্ক নেই, ব্রিক্সে যায় নাই, কারণ ব্রিক্সের ভিতরে কিন্তু আমেরিকান, চীনের বিরুদ্ধে দেশও আছে ব্রিক্সের, তো ব্রিক্সে যায় নাই। আপনার রাষ্ট্রীয় সফরে যেতে রাজি হয়তো, কিন্তু মিনিমাম যে জনগণের দাবি, আমাদের দেশের দাবি, সেটার তো আশ্বাস পেতে হবে। ওটা পরিষ্কার করে না, খালি ডিপ্লোম্যাটিক কথা বলে, হাও করে না, নাও করে না। হ্যাঁ, তো হাও করবেন না, না করবেন না কেন? একটা দাবি তুলে দিচ্ছে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা দাবি তো লিখিত দিয়ে দিচ্ছে দাবি। সেই দাবি আপনি বলেন এটা পারবেন, এটা পারবেন না, কতটুকু ছাড়তে পারবে না সেটা দেখবে। কিন্তু শেখ হাসিনাকে দিয়ে আপনি আওয়াজ তুলবেন, আওয়াজ বন্ধ করবেন না, আবার তাকে শেল্টারও দিবেন, দুটো তো একসাথে হবে না, আপনি হাদি হত্যাকারীকে গ্রেপ্তার করে রাখছেন, সে হত্যাকারী, সে তো শেখ হাসিনা না। এরা তাদেরকে দেন না কেন? তাদেরকে ফেরত দেন না কেন? তা আমার কথা হচ্ছে যে আপনার মমতা বলছে না তো কেন ফেরত দেন, এটা তো মিলে যায় মমতা কথা মিলে যায়। তো এই জন্য আমি বলছি, এখন যদি মারায় থাকেন তাহলে তো কিছু করার নেই। তো এটা তো এই জন্য আমি বলছি যে ভারতের সাথে আমাদের চোখে চোখে কথা বলতে হবে। আমাদের ন্যায্য দাবি আমরা হয়তো কিছু ছাড়তে পারি, কিছু রাখতে পারি, কিন্তু ব্যবসা বাণিজ্য চালু থাকতে পারে, কিন্তু মিনিমাম যেটা সেটা তো পূরণ করতে হবে। আমরা আর 4 মিনিট সময় পাবো। একটা বিষয় দুজনের কাছে খুব কমন প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশে যখন আসলে এক ধরনের উগ্রপন্থা থাকে, আমরা তো জানি যে বিজেপির রাজনীতি কি ধরনের, এবং এখন তারা বিভিন্ন, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিজেপির দখলে চলে আসছে। এটা কি আসলে বাংলাদেশে কোনোভাবে উগ্রপন্থার রাজনীতির ক্ষেত্রে এক ধরনের বাতাস দেওয়া যাকে বলে, সেটি কোনোভাবে কাজ করতে পারে না? কিন্তু আমরা সাম্প্রতিক সময় কিছু কিছু ঘটনা দেখছি, বোমা উদ্ধার থেকে শুরু করে বেশ কিছু, এরকম কোনো আশঙ্কা দেখেন কিনা? আমি আজিজ ভাইয়ের কথার সাথে একটা বিষয় একটু ডিফার করি। আজিজ ভাই বলেছেন যে এই যে ত্রিপাক্ষিক সম্পর্ক রক্ষা করাটা কঠিন, চ্যালেঞ্জিং। হ্যাঁ, এটা চ্যালেঞ্জিং তখন যখন আপনি আপনার শাসন ব্যবস্থাকে দুর্বল করে ফেলবেন। আপনাকে মনে রাখতে হবে, আপনার অর্থনীতি, আপনার আভ্যন্তরীণ রাজনীতি যদি শক্তিশালী থাকে, আপনি যদি আপনার জাতিকে ঐক্যবদ্ধ রাখেন, আপনি ন্যায়ের উপরে থাকবেন। আমার স্বার্থে আমি চায়নার সাথে চুক্তি করব, আমার যেখানে বেটার মনে হবে আমি আমেরিকার সাথে বিজনেস করব, আমার যেখানে সুবিধা ভারতের সাথে আমার বোঝাপড়া হবে। আমার কাউকে কোনো রক্তচক্ষুকে গণ্য করার দরকার নাই। তখনই গণ্য করার দরকার হবে যখন আমার নিজের ভিতরে দুর্বলতা থাকবে। আমি বাস্তবে কি এত সহজ না, মানে অন্তর্বর্তী সরকার যে মার্কিন চুক্তিটা করে গেলেন সেটা নিয়ে কিন্তু এই সরকারের এখন আমি সেটাই বোঝাতে চাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার কেন করলেন। কারণ ওই যে ভারতের সাথে তাদের একটা যেহেতু সম্পর্কে খারাপ হয়েছে, এই যে আমি হিসাব নিকাশগুলোর কথা বলছি, কথা হচ্ছে আপনি যদি দৃঢ় থাকেন, আপনি যদি স্ট্রং থাকেন। হ্যাঁ, একটা তো আছে কৌশলগত ব্যাপার, যে আমি চায়নাকে ব্যালেন্স করার জন্য আমেরিকার সাথে, আপনাকে মনে রাখতে হবে আপনি কোনো একক শক্তির হাতে বন্দী হয়ে গেলে বিপদ। শেখ হাসিনা যেটা করেছেন যে একচ্ছত্রভাবে ভারতের হাতে উনি আশ্রয় নিয়েছেন, শেল্টার নিয়েছেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনি শুধু আওয়ামী লীগ তো না, আমাদের এখানে জাতীয় পার্টির চরিত্রটা দেখেন। জাতীয় পার্টির প্রধান বলছেন যে ভারতের আমন্ত্রণ ডিনাই করলে এটা ওরা ভালো চোখে দেখে না। এই লোকের তো আমি মনে করি লজ্জা সামান্যতম থাকা উচিত। এই কথা উনি বাংলাদেশের মাটিতে বসে বলছেন। নিজের জাতিকে কত হেয় করে এরা, নিজেদেরকে কত দাস গোলাম মনে করে নিজেদেরকে। ভাই, রাষ্ট্র তাহলে তো পৃথিবীতে ছোট দেশ টিকে থাকতো না। পৃথিবীতে গরিব দেশের মানুষ সব বড়দের দাস হয়ে যেত। এটা তো হয় নাই পৃথিবীতে। সুতরাং দাস শ্রেণীর এই মানসিকতা তো পরিহার করতে হবে। আপনি যেটা বলেছেন, ভারতে উগ্র রাজনীতির প্রভাব বাংলাদেশে কিছুটা থাকবে, সমস্যা থাকবে। ভারতে যদি সাম্প্রদায়িক দাঙ্গা হয়, ভারতে যদি মুসলমানদের উপর আক্রমণ হয়, এটার ওয়েভ বাংলাদেশে পড়ে। কিন্তু অতীতে দেখা গেছে বাংলাদেশের মানুষ এটার ব্যাপারে সচেতন ছিল। আপনি তো জানেন যে ইন্টারিমের সময় ওই যে চট্টগ্রামে একটা অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে, ওই যে ইসকনের যে উত্তেজনা দিয়ে, এটা নিয়ে কিন্তু বাংলাদেশের সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিল। এখানে কোনো ফার্দার কেওয়াজ করার পাল্টা একটা তারা কিন্তু উস্কানিটা দিয়েছিল। কিছুদিন আগেও কি চৈতালি না মৈতালি এক ভদ্র মহিলা খুব নোংরা ভাষায় উস্কানি তৈরি করার চেষ্টা করেছিল। আমার কাছে মনে হচ্ছে এগুলোকে আমরা যত বেশি আলোচনায় আনবো, তাদের এই হিংস্রতা, তাদের এই উগ্রতাকে আমরা যত বেশি মানুষের মধ্যে আমরা মনে করব যে ভারত এটা ষড়যন্ত্র করছে, আমাদের এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা
কোনো ধরনের উগ্রপন্থাকে আমরা প্রশ্রয় দিব না। উগ্রপন্থা আলটিমেটলি আমাদের দেশ এবং জাতি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতি করে। এটা আমাদেরকে এই অ্যাওয়ারনেস চালু রাখতে হবে। জনাব ইমাম আজিজ, এই বিষয়ে যদি কোনো কিছু যোগ করতে চান। বিষয়টা হচ্ছে মোদি হিন্দুত্ববাদী, সারা পৃথিবী শিক্ষিত, শুধুমাত্র হিন্দুদের রাখতে চায় আর সব জাতিকে বার করে দিতে চায়। মুসলমান হলো 1 নম্বর, যদিও 20 কোটি মুসলমান আছে, এটা সংখ্যা কম না, কিন্তু খেয়াল করে দেখেন আমাদের দেশের চেয়ে বেশি বেশি মুসলমান, আমাদের জনসংখ্যার চেয়ে বেশি, আমাদের জনসংখ্যার চেয়ে বেশি। তা আমার কথা তো তার তো উগ্র হিন্দুত্ব, যেহেতু হিন্দুত্ববাদী পলিটিক্স, তাহলে তো উগ্রতা থাকবেই। তো সেখানে